জাহানারা লেখিকা জান্নাত মন পর্ব ২৮। নিত্যদিনের মতো আজও সবার আগে কাকি আর পলি কাজের মেয়ে লতাকে নিয়ে ব্রেকফাস্ট তৈরি করছে। আমি আরও কিছুটা সময় নিয়ে নিচে আসলাম। সবাই পায়ের উপর পা তুলে দুই বোন নবাবের মতো বসে আছে। পলি তাদের চায়ের ট্রেটা টেবিলে রেখে আবার রান্নাঘরে চলে গেছে। আমি নিচে নামতেই ইতি ডাক দেয় তার পাশে গিয়ে বসতে। নাবিলা চৌধুরী আর নোলক চৌধুরীও আমার দিকে একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিয়েছে। আমি ইতিকে আসছি বলে রান্নাঘরের দিকে চলে গেলাম। আমাকে দেখে কাকি আর পলি জিজ্ঞেস করছে আজ আমি ভার্সিটি যাব কি না। আমি হ্যাঁ বললাম। তারপর পিছন থেকে ইতি ফিসফিস করে বলে, ও বড় ভাবি তুমি কখন চলে যাবে? আমি পেছন ফিরে ওর তুলতুলে দুগাল টেনে হেসে বললাম, কেন তোমার কি কিছু লাগবে? আসার সময় নিয়ে আসবো? ইতি সাথে সাথে মাথা নাড়িয়ে বলল, আরে না গো ভাবি, আমার কিছু লাগবে না। যদি আরেকটু সময় বাড়িয়ে থাকো তাহলে একটা ফ্রিতে সিনেমা দেখতে পাবে। আমি ইতির কথা কিছু বুঝলাম না, তবে ওর কথা শুনে কাকিয়া পলি চাপা হাসছে। আমিও হাসার চেষ্টা করে চোখের ইশারায় জিজ্ঞেস করলাম কি হয়েছে। কাকিয়া বলল, সোফায় গিয়ে বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আমি না করে বললাম, তুমি আবার কষ্ট করে দিয়ে আসতে যাবে কেন? আমি যখন এসেছি তাহলে আমি নিয়ে যাই। পলি আমার হাতে ধরে বলে, ভাবি প্লিজ যাও না। তোমার জন্য চা নিয়ে যাওয়ার বাহানা ধরে আমিও একটু সিনেমা দেখতে পারবো। ওদের তিনজনের কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কিন্তু আমি কিছু আর বলতে পারলাম না। ইতি টেনে সোফায় নিয়ে বসালো। আমি নাবিলা চৌধুরীর মুখের দিকে তাকিয়ে দেখলাম অন্য দিনের তুলনায় আজকে ওনার চেহারার গভীরতা বেশি। উনি চায়ের কাপে আর একটা ছোট চুমুক দিয়ে অনিচ্ছা সত্ত্বেও আমার সাথে কথা বলল, আমার ছেলের শরীর কেমন আছে? এটুকু বলাতেই যেন ওনার জিহ্বা খসে পড়ার অবস্থা হয়েছে। আমি ওনার মতো অ্যাটিটিউড ধরে রেখে বেশ সময় করে উত্তর দিলাম, আছে। আমার সংক্ষিপ্ত উত্তরে নাবিলা চৌধুরীর চোয়াল আরও শক্ত হয়ে যায়। তারপর বেশ কিছু সময় নিয়ে কাট কাট গলায় শুধাই, ছেলেটা এখনো ঘুমাচ্ছে? জানি না। এবার চেঁচিয়ে উঠলো আমার কথায়, কি জানো তুমি? হ্যাঁ কি জানো? তোমাকে খাইয়ে দাইয়ে পালা হচ্ছে কেন নবাবজাদির মতো থাকতে? এবার আমি আর শান্তভাবে কথা বলতে পারলাম না। আমিও একইভাবে বললাম, এমন নাটক করছেন যেন আমার শ্বশুরমশাই আপনাকে কামলা বেডির মতো রাখে। আপনাকে তো আজ পর্যন্ত একবার দেখলাম না বাবাকে এক গ্লাস পানি হাতে তুলে দিতে। আর আমি যতটুকু করছি তা আপনার ছেলে আর আপনার ১৪ গোষ্ঠীর ভাগ্য, বুঝতে পেরেছেন? নাবিলা চৌধুরী রাগে চায়ের কাপ ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালেন। আমি ওনার রাগকে তোয়াক্কা করলাম না। একইভাবে শান্ত থেকে আরামসে ধোয়া ওঠা গরম চায়ের কাপে চুমুক দিতে লাগলাম। এবার কিন্তু বেশি বেড়ে যাচ্ছ জাহানারা, বিষয়টা কিন্তু ভালো করছো না আর। তখনই সদর দরজার কলিং বেল বেজে উঠল। পরে তাড়াহুড়ো করে দরজা খোলার জন্য এগিয়ে যেতে লাগলেই পেছন থেকে নাবিলা চৌধুরী ধমকে উঠলেন, এই মেয়ে, তোমাকে কে বলেছে দরজা খোলার জন্য? চুপচাপ যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে থাকো। আচমকা ধমকে পলির এইটুকু শরীর কেঁপে উঠল। ভয়ে ভয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে রইল চুপচাপ। ইতি চোখের সামনে বাংলা বইটা ধরে দু চোখ বের করে সদর দরজার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি না কি হচ্ছে এসব। এত সকালে কে আসলো? ভাবতে পলি আমার বাহুতে চিমটি কেটে কি যেন ইশারা করল। তবে ওর চোখ দেখে মনে হচ্ছে ভেতরে ভেতরে হাসি আটকানোর চেষ্টা করছে। অন্যদিকে কাকি আর লতা কাজের ফাঁকে ফাঁকে সদর দরজায় উকিঝুঁকি মারছে। তখনই আবার কলিং বেল বেজে উঠল। নাবিলা চৌধুরী শাড়ির আঁচলটা পেঁচিয়ে কোমরে গুজে নিল, তারপর হাঁক ছাড়ল, মনিরা, আমার বেলানটা নিয়ে আস কুইক। কাকিয়া হাতের কাজ ওইখানে ফেলেই দৌড়ে রুটি বানানোর বেলানটা নিয়ে আসলো। নাবিলা চৌধুরী হাতে নিয়ে চোখ সরু করে উল্টে পাল্টে দেখতে দেখতে কাকিয়ার উদ্দেশ্যে বলল, ভালোভাবে সরিষার তেল মেখে রেখেছিলে তো? জি ভাবি। নাবিলা চৌধুরী এখানে আর এক মুহূর্ত দাঁড়ালেন না, সোজা এগিয়ে গেলেন সদর দরজার দিকে। লিভিং রুমে চেঁচামেচি শুনে নিজের রুম থেকে বেরিয়ে আসলো দাদি। দাদিকে দেখে পলি এগিয়ে গিয়ে ধরে নিয়ে এসে আমার পাশে বসালো। আমি সেসব লক্ষ্য করলাম না, বরং দেখছি আমার শাশুড়িমার পরবর্তী পদক্ষেপ। আবার কলিং বেল বাজলো। নাবিলা চৌধুরী দরজার হ্যান্ডেল ঘুরিয়ে একপাশে দাঁড়িয়ে গেল চুপচাপ। এদিকে ওপর থেকে মাহিন ইরহাম চৌধুরীও তাড়াতাড়ি নিচে নেমে আসলো। দুজনেরই এখনো ঘুমের রেশ কাটেনি। মনে হয় নাবিলা চৌধুরীর গলা শুনে নিচে নেমে এসেছে। ১ মিনিটের মাথায় দরজা হালকা ফাঁক করে ভেতরে উকি দেয় ইকবাল চৌধুরী। একবার সকলের মাঝে চোখ ঘোরালেন, যেখানে নাবিলা চৌধুরীর উপস্থিতি না পেয়ে আরেকটু মাথা ভেতরে আনলেন। সকলে একবার নাবিলা চৌধুরীকে আর চোখে দেখছে তো আরেকবার ইকবাল চৌধুরীকে। ইকবাল চৌধুরী সকলকে ইশারায় জিজ্ঞেস করলেন ওনার বউ এখানে আছে কিনা, কিন্তু কেউ কিছু বলার সাহস পেল না, কারণ চোখ কড়া করে নাবিলা চৌধুরী আমাদের সকলের দিকে তাকিয়ে আছে। আমি আর মাহিনী হতবুদ্ধের মতো তাদের কার্যকলাপ দেখছি। এখনো বুঝে উঠতে পারছি না এসব কি হচ্ছে।
ইকবাল চৌধুরী বারবার ইশারা করছেন এটা জানতে নাবিলা চৌধুরী এখানে আছে কিনা। কেউ কিছু বলছে না, তবে ইরহাম চৌধুরী মাথা চুলকে বোঝাতে চাইছেন, ভাই আজকে তোমার কপালে দুঃখ আছে, এখান থেকে কেটে পড়ো। অন্যদিকে দাদি বারবার চশমা ঠিক করে ছেলেকে দরজার কোণায় ইশারা করছেন। ইকবাল চৌধুরী কিছু বুঝতে পারলো না। অবশেষে 10 মিনিটের নাটক আমি শেষ করলাম। আরে বাবা, আপনি এইভাবে দরজায় উকি দিচ্ছেন কেন? ভেতরে আসুন। আমার কথায় ইকবাল চৌধুরী ভরসা পেল। উনি মনে করেছেন নাবিলা চৌধুরী নেই এখানে, তাই তিনি দরজা ধাক্কা দিয়ে সম্পূর্ণ খুললেন। তারপর পরনের পাঞ্জাবিটাকে টেনে ঠিক করে একজন খাঁটি নেতাদের মতো হেঁটে দুকদম এগোতেই পেছন থেকে নাবিলা চৌধুরী ওনার পশ্চাতে সজোরে বেলান দিয়ে দিলেন। তৎক্ষণাৎ ইকবাল চৌধুরী মূর্তির মতো দাঁড়িয়ে গেলেন, কোনো রকম নড়াচড়াবিহীন। পলিয়া রীতি ভেতর থেকে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ইরহাম চৌধুরী হাত দিয়ে কপাল চাপড়ালেন। দাদি এবার গলা খাকারি দিয়ে চশমা ঠিক করে চোখে দিলেন। এদিকে আমি আর মাহিন চরম আশ্চর্য হয়ে গেছি। দুজনেরই হা করে নাবিলা চৌধুরী আর ইকবাল চৌধুরীকে দেখছি। ইকবাল চৌধুরী একজন সুনামধন্য নেতা হয়ে ছোট বড় সকলের সামনে বউয়ের হাতে মার খেয়ে বাঘারা। সারা রাত কোথায় কাটানো হয়েছে শুনি? ইকবাল চৌধুরী দুহাত ওনার পশ্চাতে মেলান বসানো জায়গাটায় হাত বোলাচ্ছেন। আমাদের সকলকে একবার আর চোখে দেখে মিনমিনিয়ে বলল, পার্টির সাথে গোপন মিটিং ছিল। আবার বাকি কথা শেষ করার আগে নাবিলা চৌধুরী ওনার পশ্চাতে বেলান বসালেন। পার্টির সাথে মিটিং ছিল? হ্যাঁ, সারা রাত মিটিং করেছেন? বেকুব পেয়েছ আমায়? এরই মাঝে কারো উচ্চ হাসির আওয়াজে সিঁড়ির দিকে সকলে দৃষ্টি রাখলাম। নোহা হাসতে হাসতে সিঁড়ির মাঝে গড়াগড়ি খাচ্ছে। আমি আর হাসি ধরে রাখতে পারলাম না, তাই না চাইতেও উচ্চস্বরে হেসে দিলাম। আমার হাসি দেখে এতক্ষণ পলিয়া রীতি চেপে রাখা হাসিও বেরিয়ে এসেছে। কাকিয়া কোনো মতে নিজের মুখে আঁচল ধরে হাসি আটকানোর চেষ্টা করছেন। কাকাই মাথা চুলকাতে চুলকাতে ঠোঁট চেপে ধরেছেন। দাদি এখনো উসখুস করছেন। মাহিন বুঝতে পারছে না কি করবে, তাই বোকার মতো সকলের দিকে তাকিয়ে আছে। ইতি আর নোহার খিলখিল করা হাসির শব্দ পুরো চৌধুরী ম্যানশনে দেওয়ালে দেওয়ালে ঝংকার তুলে দিয়েছে। এরই মাঝে নাবিলা চৌধুরী বাড়ি কাঁপিয়ে চেঁচিয়ে উঠল, চুপ! আর একবার কারো মুখ দিয়ে একটা শব্দ বের হলে খবর করে দিব। নিমেষেই সকলে চুপসে যায়। ইকবাল চৌধুরী লজ্জায় আর কোনো দিকে তাকালেন না। এক দৌড় দিলেন নিজের রুমের উদ্দেশ্যে। এদিকে নাবিলা চৌধুরী এক হাতে বেলান উঠিয়ে ধরে আরেক হাতে শাড়ির কুচি ধরে পেছনে ছুটলেন। ওনারা লিভিং রুম ত্যাগ করতেই নোহা আর ইতি আবারও খিলখিল করে উচ্চস্বরে হাসতে আরম্ভ করলো। এবার কাকা মাহিন সহ উপস্থিত সকলে উচ্চস্বরে হাসতে আরম্ভ করলো। শুধু ব্যতিক্রম নোলক চৌধুরী, তিনি প্রথম থেকে একদৃষ্টিতে চায়ের কাপে তাকিয়েছিলেন। আশেপাশে যে এত বড় নাটক হয়ে গেল তাতে ওনার কোনো হুঁশ আসেনি। কিন্তু ইকবাল চৌধুরী আর নাবিলা চৌধুরী চলে যাওয়ার পরই ওনার চেহারার গম্ভীর্যতা সরে চাপা ক্রোধে রূপ নিল। আমাদের সকলের হাসির আওয়াজ যেন তা আরও দ্বিগুণ করে তুলল। তিনি আচমকা হাতের চায়ের কাপটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিলেন। কাঁচ ভাঙার শব্দে আমাদের হাসি বন্ধ হয়ে যায়। আমরা সেদিকে তাকাতে না তাকাতেই নোলক চৌধুরী উঠে সেখান থেকে চলে যান। আমি বুঝতে পারছি না হঠাৎ ওনার রেগে যাওয়ার কারণ। কেননা ওনাকে সবসময় গম্ভীর অনুভূতিহীন দেখেছি। তাহলে হঠাৎ এত রেগে যাওয়াটা খুব অস্বাভাবিক বিষয়। তখনকার এসব নাটক শেষ হওয়ার পর আমি ব্রেকফাস্ট করে নিজের রুমে চলে এসেছি। আজকেই লাস্ট এক্সাম, পরপরই থার্ড ইয়ারে ভর্তি হব। আমি আজ একটা নীল রঙের শাড়ি পরেছি, কানে খুব ছোট একজোড়া নীল পাথরের হুক ইয়াররিং, মাথার মাঝখানে সীতা তুলে সবগুলো চুল মুঠি করে খোপা করে নিয়েছি, ঠোঁটে হালকা গোলাপি লিপ বাম দিয়ে একেবারে পরিপাটি হয়ে নিলাম। তবে দেখতে একদমই সাধারণ লাগছে। আমি আবার এখন আর আগের মতো সাজগোজ করি না, আর না করতে পছন্দ করি। অবশেষে ড্রেসিং টেবিলের আয়নার সামনে থেকে চলে যাব, তখনই চোখে পড়ে অপ্রীতিকর বেশ কিছু চিহ্ন। আমি তপ্তশ্বাস ছেড়ে ফেস পাউডার দিয়ে জায়গাগুলোকে ঢেকে দিলাম। তখনই আচমকা চোখ পড়ে বেরি ইরফানের দিকে। সে উল্টোভাবে চিত হয়ে শুয়ে আছে আর মুগ্ধ নয়নে আমাকে দেখছে। এভাবে তাকিয়ে আছেন কেন? ধান্দা কি? আমি পেছন ফিরে চোখ শুরু করে ওর দিকে তাকিয়ে বললাম। আমার কথায় ঠোঁট বাঁকিয়ে হেসে আমাকে মাথা থেকে পা অবধি স্ক্যান করে ইরফান। তারপর মাথায় হাত বোলাতে বোলাতে হাঙ্কি টোনে বলল, আমার তো ধান্দা একটাই, সুযোগ পেলেই তোমার পুকুরে সাঁতার কাটা। আমি কিছুটা অস্বস্তিতে পড়ে গেলাম। তারপর ওর থেকে চোখ সরিয়ে ব্যাগে প্রয়োজনীয় কিছু জিনিস ঢুকিয়ে নিলাম। আমার পেছনে ঘাড়ের উন্মুক্ত অংশে ইরফান কিছুক্ষণ নেশালো দৃষ্টিতে চোখ বুলিয়ে একটা ঢোক গেলল। তারপর নিঃশব্দে উঠে এসে পেছন থেকে আমার সরু কোমর জড়িয়ে ধরে উন্মুক্ত কাঁধে ঠোঁট ছোঁয়ালো। পরপরই দাঁত বসিয়ে মাদকীয় পুরুষালী কণ্ঠে বলল, আমার করে দেওয়া আদরের চিহ্নগুলো লুকিয়ে লাভ হবে না। যতবার আড়াল করতে চাইবে ততবার করে দিব। এই চিহ্নগুলোই প্রমাণ করে দেয় তুমি ঠিক কতটা আমার।
তখনই আমার হাতের কাজ থেমে গেছে। আমি কোমর থেকে ওর হাত সরিয়ে দিতে দিতে বললাম, ছাড়ুন আমাকে, আমার লেট হয়ে যাচ্ছে, ভার্সিটিতে এক্সাম আছে। আমার কথা শেষ হতেই কানের লতিতে শব্দ করে আরেকটা চুম্বন এঁকে দিল। তার সাথে আরেকটু চেপে ধরে কানে হিসিয়ে বলল, গত রাতে ছাড় দিয়েছি, আজ রাতে কিন্তু একটু ছাড় পাবে না। আমি আর কিছু বললাম না। ব্যাগ গোছানো শেষ হতে যেতে নিলেই ইরফান আমার হাত ধরে থামিয়ে দেয়। অতঃপর ওয়ার্ড্রোব থেকে কিছু একটা বের করে আমার খোঁপায় গেঁথে দিল। আমি আশ্চর্য হয়ে খোঁপায় হাত দিতে নিলে ইরফান বাধা দিয়ে আয়নার সামনে দাঁড় করালো। আমার কোমরে শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখলো। আমি তার দিকে তাকাতেই সে মাদকীয় কণ্ঠে বলল, এদিকে না, সামনে তাকাও। আমি তাকালাম। সে তখনই কাঁধে শব্দ করে একটা গাঢ় চুমু দিল। নাও লুকস পারফেক্ট। আমি খোঁপায় হাত দিয়ে আয়নাতে দেখলাম খোঁপায় একটা কাঠি ব্যান্ড আর মাথায় ঝুলন্ত 3টে নীল রঙের গোলাপ। আমি বিয়ের আগে সবসময় খোঁপায় কাঠি ব্যান্ড গুঁজে রাখতাম, তবে কয়েক বছর ধরে সেই অভ্যাসটাও ত্যাগ করেছি। কিন্তু হঠাৎ ইরফান আমার মাথায় কাঠি ব্যান্ড গুঁজে দিল কেন? আমি অবাক নয়নে আয়নাতে ইরফানের দিকে তাকালাম। সাথে সাথে দুজনের চোখাচোখি হলো। হঠাৎ প্রেমিকের মতো আচরণের কারণ? আমার শান্ত কণ্ঠে বাক্যটা ইরফানের কানে পৌঁছাতেই আগের মতো ঠোঁট বাঁকিয়ে জিহ্বার আগা দিয়ে গাল ঠেলতে ঠেলতে আমার কানের কাছে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, ঝাঁঝোয়ালি ঝাঁঝোয়ালি ঝাঁঝোয়ালি। মুরগি শিকার করে খেতে শিয়ালকে তো একটু আধটু ভং ধরতেই হয়। ইরফানের কথা মুহূর্তেই আমার শরীরে আগুন ধরিয়ে দিল। আমি ধাক্কা মেরে আমার থেকে সরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বললাম, হারামজাদা শয়তান কোথাকার। বাংলাদেশ সিআইডি অফিসার কার্যালয়, ঢাকা। অফিসে মনোযোগ দিয়ে কম্পিউটারের কিবোর্ডে হাত চালাচ্ছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেটর অফিসার কবির। তার দুপাশে আরও দুজন ইনভেস্টিগেটর অফিসার আবির আর অননা। তারা তিনজনের দৃষ্টি কম্পিউটারের মনিটরে। অপর পাশে ডেস্কের পাশে দাঁড়িয়ে ফাইল ঘাটছে আরেকজন ইনভেস্টিগেটর অফিসার কণা। তার পাশের ডেস্কে আরেকজন পুরুষ অফিসার কিছু লেখালেখি করছে। তার নাম হিমন। পুরো অফিসে নীরবতা বিরাজ করছে। সকল অফিসার তাদের কাজের মধ্যে ডুবে আছে। তখনই অফিসে প্রবেশ করে ফরেন্সিক অফিসার আব্দুল কালাম। ওনাকে আসতে দেখে সকলে উঠে দাঁড়ালো। আব্দুল কালাম হাতের ফাইলটা অফিসার আবিরের হাতে তুলে দিল। আবির ফাইল একবার মনোযোগ দিয়ে পড়ল। অতঃপর আশ্চর্য হয়ে ফরেন্সিক অফিসারের দিকে প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকিয়ে রইল। অফিসারের কণা আবিরকে জিজ্ঞেস করলো, কি হয়েছে স্যার, রিপোর্টে কি আসছে? আবির আব্দুল কালামের দিকে এখনও তাকিয়ে আছে। আব্দুল কালাম বেশ বিরক্ত নিয়ে বলল, মেয়েটার শরীরে হেভি ড্রাগস পাওয়া গেছে, ফ্যান্টানাইল নামক হেভি ড্রাগস। এটা মূলত যুক্তরাষ্ট্রে পাওয়া যায়, তবে বাংলাদেশে পাওয়া খুব একটা সহজ ব্যাপার না। ফ্যান্টানাইল একটি অত্যন্ত শক্তিশালী সিনথেটিক অপিওয়েড বা মরফিনের চেয়ে প্রায় 50 থেকে 100 গুণ শক্তিশালী, আর মেডিকেল ক্ষেত্রে তীব্র ব্যথা উপশমের জন্য ব্যবহৃত হলেও অবৈধভাবে ব্যবহার করলে মারাত্মক পরিণতি হতে পারে, যেমনটা মেয়েটার ক্ষেত্রে হয়েছে। তখনই হাজির হলো ফরেন্সিক অ্যাসিস্ট্যান্ট ডক্টর সুমি। আব্দুল কালাম সকলকে সুমির থেকে বাকিটা শোনার জন্য বলল। ডক্টর সুমি আবার বলা শুরু করলো, মেয়েটাকে অনেকবার রেপ করা হয়েছে, বডিতে 42 গ্রামের কাছাকাছি সিমেন্ট পাওয়া গেছে। একজন পুরুষ কমপক্ষে 2 থেকে 6 গ্রামের মতো সিমেন্ট দিতে পারে। সেক্ষেত্রে আমরা ধারণা করছি রেপিস্ট 6 থেকে 7 জন ছিল। তার মানে রেপ করার কারণে মেয়েটা মারা গেছে। তখনই অফিসে প্রবেশ করে সিআইডি টিম লিডার এসপি আরমান। বিশাল বলিষ্ঠ দেহের অধিকারী লোকটা, পরনে সফেদা শার্টটা দেহের সাথে আষ্টেপৃষ্টে লেগে আছে, ফলে বাহির থেকেই বোঝা যাচ্ছে পেশিবহুল দেহের গঠন। এসপি আরমানকে দেখে মাত্রই উপস্থিত সকল অফিসারের স্যালুট জানালো। এসপি আরমান চোখ থেকে সানগ্লাসটা খুলে হাতে নিয়ে আব্দুল কালামকে জিজ্ঞেস করলো, এই কারণেই পপির মৃত্যু হয়েছে? ডক্টর সুমি নিজের শর্টকাট চুলগুলোকে কানে গুঁজে দিতে দিতে বলল, আগে না স্যার, মেয়েটার আসল মৃত্যুর কারণ ফ্যান্টানাইল ড্রাগসের ফলে। কালাম স্যার যতটুকু ধারণা করেছেন, মেয়েটাকে হয়তো পরে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল, তখন তাড়াতাড়ি সুস্থ করার জন্য হয়তো ফ্যান্টানাইল দেওয়া হয়েছিল, কিন্তু সেটার পরিমাণ অতিরিক্ত হলে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে, যেমনটা মেয়েটার ক্ষেত্রে হয়েছে। ডক্টর সুমির কথা শেষ হলে অফিসার আবির বলে, স্যার, ফ্যান্টানাইল নামক ড্রাগস এদেশে পাওয়া যায় না, যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। আমার যতদূর মনে হচ্ছে ক্রিমিনাল যুক্তরাষ্ট্রের কারোর সাথে হাত মিলিয়ে নারী পাচার সহ এ সকল ড্রাগসের বিজনেস করছে। আবিরের কথা শুনে আরমান কয়েক সেকেন্ড কিছু একটা ভেবে বলল, আমি যাকে সন্দেহ করছি তুমিও কি তাকে সন্দেহ করছো? আপনি কি চৌধুরী বাড়ির কাউকে? আবিরকে মাঝপথে থামিয়ে দিয়ে আরমান বলল, হতেও পারে। তারপর আরমান কোনো দিকে না তাকিয়ে নিজের ডেস্কের দিকে যেতে যেতে আবিরকে বলল, কিছুদিন আগে পুলিশ অফিসার রাকিব যে ফাইলটা দিয়েছিল সেই ফাইলটা নিয়ে আসো।
ফরেন্সিক ডক্টর আব্দুল কালাম তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আবার ল্যাবে চলে গেছে। আবির আরমানের কেবিনের ডেস্কের সামনে দাঁড়িয়ে ফাইলগুলো দেখাচ্ছে। এদিকে অফিসার কবির আর হিমন কম্পিউটার মনিটরে কয়েকজন আসামির ডিটেলস বের করায় ব্যস্ত। কণা মনোযোগ দিয়ে ফাইল চেক করছে। তখন কণার কাছে গিয়ে অরণা বলল, দেখলে স্যারকে দেখা মাত্র ডক্টর সমীর ভাবটা। কণা অরণার দিকে তাকিয়ে হেসে বলল, আর ইউ জেলাস? কণার কথা শুনে অরণা এসপি আরমানের কেবিনের দিকে তাকালো। কেবিনটা কাচের হওয়ার বাইরে থেকে দেখা যায় ভেতরে কি হচ্ছে। অরণা সেদিকে তাকিয়ে বলল, আমি জেলাস হব কেন? আমি স্যারকে সবসময় স্যারের নজরে দেখি। আমি তো আর ডক্টর সুমি না যে হ্যাংলার মতো পাত্তা না পেয়েও পিছনে পড়ে থাকবো। তার মানে আরমান স্যার পাত্তা দিলে তুমিও রাজি হয়ে যাবে, তাই তো? পুরুষের কণ্ঠ শুনে পেছন দিকে তাকাতেই দেখলো অফিসার হিমন দাঁত বের করে হাসছে। অরণা নাক মুখ কুঁচকে বলল, স্যার আপনিও কণার মতো কথা বলছেন?